বিবিসি বাংলার প্রবাহে প্রধান খবর, যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে সেনেটের 2টি আসনের গুরুত্বপূর্ণ এক নির্বাচনের একটিতে ডেমোক্র্যাট প্রার্থী বিজয়ী বলে পূর্বাভাস, অন্যটিতেও ডেমোক্র্যাটরাই এগিয়ে। বাংলাদেশে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো ঘিরে কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার আর সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলছে সরকার। যে একটা কাঁটাতারের বেড়া আমরা তৈরি করব, যাতে করে এই মায়ানমারের নাগরিকরা যারা এখানে অবস্থান করছে তারা যেন যত্রতত্র না যেতে পারে, তারা যেন এক জায়গায় থাকতে পারে। শুনবেন এ নিয়ে। আর বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া শ্রমিকের সংখ্যা কমছে, তৈরি হচ্ছে ভিন্ন ধরনের দক্ষতা সম্পন্ন কর্মীর চাহিদা। বাংলাদেশ কি এই পরিবর্তনের জন্য তৈরি? শুনবেন প্রতিবেদন। এসব নিয়েই বিবিসি বাংলার আজ সন্ধ্যের প্রবাহ। বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের 2টি সেনেট আসনের নির্বাচনের একটিতে ডেমোক্র্যাট প্রার্থী বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস দেয়া হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে যে রেভারেন্ড রাফায়েল ওয়ারনক রিপাবলিকান কেলি লোফলারকে পরাজিত করেছেন। তার বিজয় চূড়ান্ত হলে তিনিই হবেন এই রাজ্য থেকে নির্বাচিত হওয়া প্রথম কৃষ্ণাঙ্গ সেনেটর। আর দ্বিতীয়টিতে ডেমোক্র্যাট জন অসফ তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডেভিড পার্ডিউয়ের চাইতে এগিয়ে রয়েছেন। এই দুটো আসনের ফলাফলের বিরাট রাজনৈতিক গুরুত্ব রয়েছে, কারণ দুটিতেই ডেমোক্র্যাটরা জিতলে তারাই সেনেটের নিয়ন্ত্রণ পেয়ে যাবে এবং পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য তার নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের পথ খুলে যাবে। আরও শুনুন আফরোজা নীলার কাছে। গত কিছুদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্প নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের বিজয়কে উল্টে দেবার নানা চেষ্টা ছাড়াও আরও একটি কাজ করে যাচ্ছিলেন, তা হল জর্জিয়ায় সেনেট নির্বাচনে যাতে রিপাবলিকান 2টি আসনেই জেতে সেজন্য জোরে সোরে প্রচার চালানো। এ থেকে ব্যাপারটার গুরুত্বের একটা আভাস পাওয়া যায়, কারণ এই 2টি সেনেট আসনে জেতা রিপাবলিকান ও ডেমোক্র্যাট 2 দলের জন্যই অত্যন্ত জরুরি। রিপাবলিকানদের সেনেটে বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং এই দুটির অন্তত একটি জিতলেই তাদের সে সংখ্যাগরিষ্ঠতা অক্ষুণ্ণ থাকবে। আর অন্যদিকে ডেমোক্র্যাটদের 2টি আসনেই জিততে হবে। তাহলে 100 আসনের সেনেটে উভয় দলেরই 50টি করে আসন হবে। কিন্তু আগামী ভাইস প্রেসিডেন্ট যেহেতু হচ্ছেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস, তাই গুরুত্বপূর্ণ ভোটাভুটির সময় তিনি টাইব্রেকিং ভোটটি দিয়ে ডেমোক্র্যাটদের জিতিয়ে দিতে পারবেন। ফলে বাইডেনের পক্ষে তার নির্বাচনী এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে সেনেটের অনুমোদন পাওয়া সম্ভব হবে। স্বাস্থ্য সেবা ও পরিবেশ রক্ষার বিভিন্ন কর্মসূচি, মন্ত্রিসভা ও বিচার বিভাগের নিয়োগ, এগুলো তখন তিনি সেনেটে পাশ করিয়ে নিতে পারবেন। তাছাড়া 2টি আসনে ডেমোক্র্যাটরা জিতলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই তাদের নিয়ন্ত্রণ কায়েম হবে, যা 2009-এ বারাক ওবামার শাসনকালের পর আর ঘটেনি। আফরোজা নীলা। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোর চারপাশে 142 কিলোমিটারের মতন কাঁটাতারের বেড়া এবং ওয়াচ টাওয়ার আর সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। রোহিঙ্গাদের চলাচল নিয়ন্ত্রণ এবং তাদের নিরাপত্তার জন্যই এই বেড়া তৈরি এবং অন্যান্য নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে আজকে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই বেড়া তৈরির কাজ প্রায় শেষের পথে, যা নিয়ে রোহিঙ্গাদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকা থেকে আরও শুনুন শাহনাজ পারভিনের প্রতিবেদনে। আজ সকালে রোহিঙ্গাদের বিষয়ে নানা কার্যক্রমের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত একটি জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছেন, রোহিঙ্গা শিবিরগুলোর চারপাশে কাঁটাতারের বেড়া ছাড়াও অন্যান্য আর কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে একটা কাঁটাতারের বেড়া আমরা তৈরি করব, যাতে করে মায়ানমারের নাগরিকরা যারা এখানে অবস্থান করছে তারা যেন যত্রতত্র না যেতে পারে এবং তারাও যেন অন্যরকম কোনো সিচুয়েশনে না পড়েন, সেই জন্যই এই কাঁটাতারের বেড়াটা আমরা দেবার ব্যবস্থা করেছিলাম। শুধু কাঁটাতারের বেড়া নয়, চতুর্দিকে একটা ওয়াকওয়ে থাকবে, টাওয়ার থাকবে, সিসিটিভি ক্যামেরাও ফিট থাকবে, যাতে করে তাদের নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য এই সিদ্ধান্তটি হয়েছিল এবং এইটা সেনাবাহিনীর থেকে এটা সুসম্পন্ন করবেন।
70-এর দশকের শেষের দিক থেকে বাংলাদেশে মিয়ানমার থেকে রোহিঙ্গারা প্রবেশ শুরু করে। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে একসাথে সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন 2017 সালের আগস্ট মাসে। তাদের অনেকেই বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শিবিরগুলোতে মাদক চোরাচালান একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদক আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এই ক্যাম্পগুলোতে আমরা দেখি এই যারা অবস্থান করছে তারা মাঝে মাঝেই মায়ানমারে চলে যাচ্ছেন অরিজিনাল ঠিকানায়। সেখানে যে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য ইয়াবা নামক যে মাদক সেটা নিয়ে আসেন। এটা লাভ লোকসানের ভাগ বাটোয়ারা নিয়ে মাঝে মাঝে শুনছি, আমাদের গোয়েন্দা রিপোর্ট আছে, সেইখানে নাকি প্রায়শই কলহ হয় এবং 2-4টি খুনও হয়েছে এবং কিছু নতুন বাহিনীরও তৈরি হয়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 35টি শিবিরে 12 লাখের মতো রোহিঙ্গা শরণার্থী বাস করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এগুলোর চারিদিকে মোট 142 কিলোমিটারের মতো উঁচু কাঁটাতারের বেড়ার প্রায় 111 কিলোমিটার তৈরির কাজ শেষের পথে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত জানিয়েছেন, জুন মাস নাগাদ বেড়া তৈরির কাজ শেষ হবে। মেইন কাজ ম্যাক্সিমামই হয়ে গেছে। ছোট ছোট পকেট যেগুলো নিয়ে স্থানীয়দের জমি জমা আছে, ওগুলো নিয়ে কিছু কাজ বাকি আছে। কাজ চলবে, আরো 6 মাস চলবে, জুনের মধ্যে শেষ হয়ে যাবে। এটা কি কমপ্লিটলি শাটডাউন করা থাকবে? তারা ভেতরে থাকবে নাকি মাঝে মাঝে তাদের বাইরে আসতে দেওয়া হবে? মাঝে মাঝে কেন, প্রত্যেকটাই তো রাস্তা আছে, প্রত্যেক জায়গায় কোনো বন্ধ তো থাকবে না। কক্সবাজারের উখিয়ায় এখন স্থানীয়দের চাইতে রোহিঙ্গাদের সংখ্যা অনেক বেশি। স্থানীয়দের জীবনযাত্রা এ কারণে পুরোটাই বদলে গেছে। অনেকের জমিজমায় রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। স্থানীয় শ্রমবাজারে অনেক ধরনের কাজে রোহিঙ্গারা এখন সস্তা শ্রমের উৎস। এলাকার গাছপালা ও কৃষি জমির ব্যাপক ক্ষতি, এসব কারণে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ইদানিং রোহিঙ্গাদের প্রতি ক্ষোভ জন্ম নিয়েছে। কাঁটাতারের বেড়া নিয়ে অবশ্য রোহিঙ্গাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। যেমন নয়াপাড়া ক্যাম্পের একজন বাসিন্দা বলছিলেন, কাঁটাতারের বেড়া ইতিমধ্যেই তাদের জীবনযাত্রার উপরে প্রভাব ফেলতে শুরু করেছে। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে এগুলোর জন্য, বাইরে যেতে পারতেছি না। ধরুন আমাদের আত্মীয় আছে, এখানে যেতে পারতেছি না। আর যদি কোনো সিরিয়াস যদি অসুখ হয়, নিজের টাকা দিয়ে করতে হলে আর বাইরে যাওয়ার অন্য করতে পারি না। এই সুবিধার কোনো কেস করতে পারছি না। যেখানে জমি করতাম এখানে যে হচ্ছে আর কি বেড়া বলতেছি যে এগুলো যে গ্রীষ্মকালে আমাদের এখানে পানির জন্য যেতে হয়, আর পানির জন্য যেতে পারবো না। রোহিঙ্গাদের সবচাইতে বড় শিবির কুতুপালংয়ের বাসিন্দা মোহাম্মদ নূর অবশ্য বলছেন উল্টো কথা। এটা আসলে কাঁটাতারের বেড়া যেটা দিছে এটাই এক প্রকারে তো খুব ভালো হয়েছে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গেট রাখছে, ওই গেট বাই আসা যাওয়া করতে আছে, এটা নিয়ে তো আর কোনো আমাদের টেনশন নাই। গেট আছে, গেট বাই আমরা 12,000 গরিবের জন্য সুযোগ সুবিধা পাইছি একই রকম। এটা আসলে আগের থেকে আরো অনেক ভালো হয়েছে। তাহলে এটাই সরকার করছে, এটাই তো অবশ্যই আমাদের মানি নিতে হবে। তবে কাঁটাতারের বেড়া দিয়ে আপাতত রোহিঙ্গাদের গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তাদের মিয়ানমারে প্রত্যাবাসনই সরকারের মূল উদ্দেশ্য বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ঢাকা থেকে শাহনাজ পারভিন। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীর সংখ্যা কমে যাবার পাশাপাশি ভিন্ন ধরনের দক্ষতা সম্পন্ন শ্রমিকের চাহিদা তৈরি হচ্ছে বলে বিদেশে জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত সংস্থা এবং বিশেষজ্ঞরা বলছেন। তারা মনে করছেন যে আগামী দিনগুলোতে অদক্ষ শ্রমিকের তুলনায় দক্ষ বাংলাদেশি শ্রমিকের চাহিদা তৈরি হবে এবং স্বাস্থ্য, কৃষি, মেডিকেল টেকনিশিয়ান এবং বয়স্কদের পরিচর্যাকারীর মতন নতুন নতুন খাতে শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশে কাজের সুযোগ পাবেন এমন দক্ষ জনশক্তি গড়ে তুলবার পর্যাপ্ত সুযোগ কি বাংলাদেশে তৈরি হয়েছে? শুনুন এ নিয়ে ঢাকা থেকে মুন্নি আক্তারের প্রতিবেদন। 2 বছর সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করার পর গত বছর মার্চে দেশে ফিরে এসেছেন গাজীপুরের কাজলি বেগম। এখন আবার ওমানে যাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে বিদেশে কাজের অভিজ্ঞতা থাকলেও দক্ষতা বাড়াতে নতুন করে ভাষা শিখতে হচ্ছে তাকে। ট্রেনিং ছাড়া বলে যাওয়া যাবে না, এই জন্য এই সার্টিফিকেট ছাড়া বলে এবার বিদেশে যাওয়া যায় না। যে যার এজেন্সির মাধ্যমে আইছি উনি কইছে আপনার ট্রেনিং সার্টিফিকেট বেরোলে আমাদের সাথে যোগাযোগ করবেন। বিদেশে যেতে ইচ্ছুক নারী শ্রমিকদের প্রশিক্ষণে কাজ করে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র।
এই প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম বলেন, আগে যারা যে খাতে কাজ করেছেন সেসব খাতে কাজ করতে যেতে চাইলেও বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, করোনার পর বিশ্বে দক্ষ শ্রমিকের চাহিদা তৈরি হবে। এছাড়া বেশ কিছু ক্ষেত্রে শ্রমিকদের কাজের সুযোগ তৈরি হবে, যার মধ্যে অন্যতম কেয়ার গিভার খাত। মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপের দেশগুলোতে এই খাতে বেশ চাহিদা রয়েছে বলে জানান তিনি। করোনাকালীন সময়ে বিদেশে ডিফারেন্ট টাইপের কেয়ার গিভার বা অন্যান্য বিভিন্ন যে সেক্টরগুলোতে আপনি ক্লোজ হয়েছিল দীর্ঘ 5-6 মাস, কিন্তু সেটার একটা পরিবর্তন এসছে, দক্ষ শ্রমিকের ডিমান্ড বেশি হয়েছে। যে সেক্টরে কাজ করতো সেখানে এখন স্কিলড ওয়ার্ক গুলো চাচ্ছে বেশি। আগে যেমন আমাদের ইনফর্মাল সেক্টর বা ক্লিনিং জব গুলোতে ছিল কোন রকম হলেই হতো, এখন হচ্ছে স্কিলড সার্টিফিকেশন কোডে দেন মানুষ বাইরে যাবে। বিদেশে যাওয়ার জন্য দক্ষ শ্রমিকের চাহিদা ছাড়াও ভিন্ন খাতে নতুন চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বিদেশে শ্রমিক রপ্তানি করে থাকে এমন একটি প্রতিষ্ঠান ফোরসাইট ইন্টারন্যাশনাল লিমিটেড। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরা এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন বলেন, করোনা পরিস্থিতির উন্নয়নের পর প্রচলিত খাতের বাইরে নতুন কিছু খাতে দক্ষ শ্রমিকের চাহিদা তৈরি হবে। এরকম একটি খাত হচ্ছে স্বাস্থ্য ও মেডিকেল খাত। এছাড়া আগের প্রচলিত বিভিন্ন খাত যেমন নির্মাণ শিল্পের মতো খাতগুলোতেও অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ শ্রমিকের চাহিদা বাড়বে বলছিলেন শাহাদাত হোসেন। করোনার পরে সম্ভব যে খাতটা সে হেলথ সেক্টরে লোক বেশি লাগবে, কিন্তু সে ডিমান্ড এখনো কোনো দেশ থেকে তৈরি হয়নি। যেমন আমাদের বড় বাজার সৌদি আরবে কাজ হচ্ছে কিন্তু খুব স্লো। সামনে স্কিল লোকজনের চাহিদাটা বাড়বে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হেলথ সেক্টরের লোকজন বেশি লাগবে। আর অন্য কনস্ট্রাকশন আছে, যে কাজগুলি অন্য লোকজন কম করতে চায়, সেই কাজগুলি আমাদের জন্য থাকে। বাংলাদেশে অভিবাসন নিয়ে যারা কাজ করেন তারাও বলছেন যে করোনা ভাইরাসের কারণে যে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এমন কয়েকটি খাতে কাজের সুযোগ তৈরি হবে যা আগে ছিল না। এরকম একটি খাত হচ্ছে কৃষি। এছাড়া নার্সিং, কেয়ার গিভিং, মেডিকেল খাতে বিদেশে বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ রয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান বলেন, প্রশিক্ষণ ব্যবস্থা সময় উপযোগী না হওয়ার কারণে এসব খাতে দক্ষ জনশক্তি গড়ে উঠছে না। কোভিডের পর সবাই এখন কৃষি সেক্টরে কৃষি খাতের দিকে নজর দিচ্ছে। যে চাহিদাগুলো নতুন তৈরি হচ্ছে, একটা কৃষি, মেডিকেল টেকনোলজি, দেখেন সারা পৃথিবীতে যে পরিমাণ মেডিকেল টেকনোলজির চাহিদা আছে সেই তুলনায় লোকজন পাওয়া যায় না। জাপান বা ইউরোপে কেয়ার গিভার লাগবে, তারা লাখ লাখ কেয়ার গিভার চাচ্ছে। আমরা বহু বছর ধরে জানি যে আমাদের নার্স লাগবে, কিন্তু আপনি দেখবেন এখনো নার্সিং প্রশিক্ষণটা আমরা অনেক সীমাবদ্ধ, জেনারেলাইজ করা হচ্ছে না। কাজে এই যে চাহিদাগুলো থাকে, আমাদের এমন ধরনের প্রশিক্ষণ দিন করা হচ্ছে যেগুলো আসলে এই মুহূর্তে তার চাহিদা অতটা নেই। দক্ষতা অর্জনের পর বিদেশে যাওয়ার উপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সরকারও। আজ অভিবাসী শ্রমিকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে প্রতিটি উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলা বলতে শুধু অবকাঠামোকে বোঝায়, কিন্তু সেখান থেকে কী ধরনের দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে সে বিষয়টি নজরে আনা হয় না। আমাদের স্কিলের যদি এখন কথা বলেন, আপনি দেখবেন যে আমাদের অবকাঠামোর মধ্যে আমরা থাকি। উপজেলা লেভেলে আমরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করতে বড় বিল্ডিং করে রেখে দিচ্ছি। সেই বিল্ডিং থেকে যে মানুষ তৈরি হচ্ছে, তাদের কোয়ালিটি কি, কতজন জব প্লেসমেন্ট হচ্ছে, সেই দিকে আমরা আসলে নজরটা কম দিই। আমাদের আসলে অবকাঠামোর দিকে যতটুকু আগ্রহ। বাংলাদেশ থেকে প্রতি বছর 7 লাখের বেশি মানুষ বিদেশে কাজের জন্য গেলেও এই বছর গেছে 2 লাখেরও কম শ্রমিক। মুন্নি আক্তার। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে 50 বছর বয়সী এক নারীকে গণধর্ষণের পরে হত্যার এক ঘটনায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এ নিয়ে একটি প্রতিবেদন শুনবেন আজকের প্রবাহে আর একটু পরেই। বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠানে এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা আজ কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বসে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদন করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্বাচনে এখনও তার পরাজয় স্বীকার করেননি। তিনি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন এবং কিছু রিপাবলিকান সেনেটর জানিয়েছেন তারা এই নির্বাচনী ফল অনুমোদনের ব্যাপারে আনুষ্ঠানিক আপত্তি জানাবেন।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি কংগ্রেসের এই অধিবেশনের আগে আমেরিকাকে বাঁচাও বলে তার হাজার হাজার সমর্থকের এক সমাবেশে বক্তৃতা দেবেন। হংকংয়ের পুলিশ 50 জনের বেশি গণতন্ত্রপন্থী রাজনীতিক এবং অধিকার কর্মীকে গ্রেফতার করেছে। গত বছর চীনের জারি করা এক নিরাপত্তা আইনে তাদের ধরা হয়। স্থগিত হয়ে যাওয়া এক স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কাজে যুক্ত থাকার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ বলছে এই প্রার্থী বাছাইয়ের কাজে যারা যুক্ত ছিল তারা হংকং সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছিল। নেদারল্যান্ডসের মানুষকে আজ করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে তারাই সবার শেষে এই কাজ শুরু করল। অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় 10 দিন দেরিতে এই কাজ শুরু করার কারণে সরকারের তীব্র সমালোচনা চলছে। প্রধানমন্ত্রী মার্ক রাটে বলেছেন তিনি টিকাদানে এই বিলম্বের জন্য আসলেই হতাশ হয়েছেন। ভারতের কয়েকটি রাজ্যে গত এক সপ্তাহে হাজার হাজার পাখি মারা যাবার পর বার্ড ফ্লু ভাইরাস সংক্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে। হিমাচল প্রদেশে একটি হ্রদে হাজার হাজার মৃত পরিযায়ী পাখি পাওয়া গেছে, যেগুলোর অধিকাংশই ছিল মধ্য এশিয়া থেকে উড়ে আসা হাঁস প্রজাতির পাখি। দক্ষিণের রাজ্য কেরালার কর্তৃপক্ষ বার্ড ফ্লু সংক্রমণের আতঙ্কে হাজার হাজার হাঁস মুরগি মেরে ফেলার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন গত অগাস্টে কেনোসা শহরে জেকব ব্লেক নামে এক কৃষ্ণাঙ্গকে গুলি করার অভিযোগে যে শ্বেতাঙ্গ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত হয়েছে তাকে অভিযুক্ত করা হবে না। গুলির ওই ঘটনা নিয়ে রাস্তায় ব্যাপক দাঙ্গা হয়েছিল। পুলিশের গুলিতে পঙ্গু হয়ে যাওয়া জেকব ব্লেকের আইনজীবী বলেছেন তার মক্কেলকে লক্ষ্য করে 7টি গুলি করা হয়েছিল এবং তার অনেক প্রমাণ থাকা সত্ত্বেও সরকারি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে তারা হতাশ। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জামিন দেওয়ার একটি আবেদন ব্রিটেনের একটি আদালত খারিজ করে দিয়েছে। বিচারক বলেছেন তাকে মুক্তি দেওয়া হলে তিনি আপিলের জন্য আদালতে হাজির নাও হতে পারেন এমন মনে করার যথেষ্ট কারণ রয়েছে। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগে বিচারের জন্য আমেরিকা মিস্টার অ্যাসাঞ্জের প্রত্যর্পণ চায়, কিন্তু সোমবার ব্রিটেনের একটি আদালত তাকে প্রত্যর্পণের বিরুদ্ধে রায় দেয়। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে আজকের খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। শুরুতে ক্রিকেটের খবর। আজ প্রকাশিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে যে আফগানিস্তান 57 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে আছে। 2017 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আফগানিস্তানের অভিষেক হয় 2018 সালের জুন মাসে। এখন পর্যন্ত 4টি টেস্ট ম্যাচ খেলে আফগানিস্তান 2টিতে জয় পেয়েছে এবং 2টিতে হেরে গেছে। বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি দেখায় আফগানিস্তান 224 রানের বড় একটি জয় পায় 2019 সালের সেপ্টেম্বর মাসে। বাংলাদেশ এখন পর্যন্ত সবগুলো দলের সাথে প্রথম দেখায় টেস্ট ম্যাচ হেরেছে। বাংলাদেশ 2020 সালে জিম্বাবুয়ের সাথে একটি টেস্টে জয় পেয়েছিল, কিন্তু 2019 সালের ফেব্রুয়ারি থেকে 2020 সালে পাকিস্তানের সাথে ম্যাচ পর্যন্ত সব টেস্টেই বাংলাদেশ হেরেছে বিশাল ব্যবধানে, যার মধ্যে একটি বাদে সবকটি হার ইনিংস ব্যবধানে। আইসিসি র্যাঙ্কিং হালনাগাদের সময় 36 থেকে 48 মাসের একটা সময়কাল বিবেচনা করে। এই সময়ে একটা টেস্ট দল যদি তার চেয়ে শক্তিশালী টেস্ট দলের সাথে জয় পায়, সেক্ষেত্রে জয়ী দলের পয়েন্ট বেশি বাড়ে। 2023 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে ওয়ানডে সুপার লিগে প্রথম 8 দলের মধ্যে থাকতে হবে। তার সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও আছে, যেখানে বাংলাদেশের কোনো পয়েন্ট এখন পর্যন্ত নেই। বাংলাদেশের একজন ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার সাথীরা জাকির জেসির সাথে কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট পরিকল্পনার মূল্যায়ন নিয়ে। কিন্তু বাংলাদেশে আমার কাছে মনে হয় যে এত লম্বা প্ল্যানিং কখনোই করে না। আমরা শুনি যে নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের মাথায় আছে, ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে আমরা এটা করছি ওটা করছি, বাট শেষ পর্যন্ত আসলে সেটা হয় না। সেটা আমরা অনেক সময় ইনজুরির জন্য পিছিয়ে যাই, কারণ আমাদের হাতে কিন্তু খুব বেশি অপশন নেই। ইংল্যান্ডে যেমন অনেক অপশন রয়েছে, তারা তাদেরকে নিয়ে কাজ করে, বাট আমাদের হাতে সেই অপশন গুলো কিন্তু নেই। তো এর জন্য আমরা আসলে দীর্ঘমেয়াদী প্ল্যান করতে পারি না। তারপরও সম্ভব, কারণ আমরা এখন জানি যে আন্ডার 19 অনেক প্লেয়ার ভালো খেলছে বা 18 অনেকে ভালো খেলছে। এটা মাথায় রেখে যদি নেক্সট ওয়ার্ল্ড কাপটাকে টার্গেট করা যায় সেটা করা সম্ভব। বাট আমাদের দেখেন এত বেশি পরিবর্তন হয় এই কম সময়ের মধ্যে। আমাদের 2 থেকে 3 জন কোচ পরিবর্তন হচ্ছে, এক এক সময় ম্যানেজার পরিবর্তন হচ্ছে, কোনো কিছু আসলে ফিক্স না। বাংলাদেশের জন্য সামনের সুযোগ আছে পয়েন্ট টেবিলে 9-এ ওঠার। ওয়েস্ট ইন্ডিজের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ জিতে যদি 2-0 ব্যবধানে জয় পায়, তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে 66। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড এখন 1 নম্বর টেস্ট দল। পাকিস্তানকে আজ ইনিংস 176 রানে হারিয়েছে নিউজিল্যান্ড, তবে ডাবল সেঞ্চুরি করেও ম্যাচ সেরার পুরস্কারটি পাননি কেন উইলিয়ামসন। কাইল জেমিসন 2 ইনিংসে 11 উইকেট নিয়ে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। উইলিয়ামসন পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। আরও জানিয়ে রাখি, আগামীকাল ভোর 5:30 অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি হবে তৃতীয় টেস্টে। সিডনিতে অনুষ্ঠিত হবে এই খেলা। আজ রাতে রয়েছে ম্যানচেস্টার ডার্বি।
ইংলিশ লিগ কাপ, যা কারাবাও কাপ নামে পরিচিত। এই আসরের সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। 2:30 শুরু হবে এই ম্যাচটি। এর আগে টটেনহাম হটস্পার ব্রেন্টফোর্ডকে হারিয়ে কাপটির ফাইনালে উঠে গেছে। ওলে গানার সোলশায়ার পেপ গার্দিওলার মুখোমুখি হয়েছে 4 বার, যার মধ্যে 2 বারই জয় পেয়েছে, 1 বার ড্র হয়েছে এবং 1 বার হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার খবর শুনছিলেন রায়হান মাসুদের কাছে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে 50 বছর বয়সী এক নারীকে গণধর্ষণের পরে হত্যার ঘটনা সামনে এসেছে। ওই নারীর পরিবার অভিযোগ করছে যে তিনি এক মন্দিরে পুজো দিতে গিয়ে সেখানকার পুরোহিত এবং তার 2 সঙ্গীর দ্বারা ধর্ষিতা হয়েছেন। তার দেহে বীভৎস নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলেও ওই নারীর পরিবার অভিযোগ করছে। পুরোহিত এবং তার সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে স্থানীয় থানা অভিযোগ নিতে গাফিলতি করায় থানার ওসিকেও সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। আরও শুনুন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালীর প্রতিবেদনে। উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলীয় বদায়ুঁ জেলার পুলিশ বলছে 50 বছর বয়সী ওই নারী রবিবার বিকালে স্থানীয় এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। অনেক রাতে মন্দিরের পুরোহিত ও তার কয়েকজন সঙ্গী ওই নারীকে রক্তাক্ত অবস্থায় তার বাড়ির কাছে ফেলে দিয়ে পালিয়ে যায়। নির্যাতিতার পরিবারকে তারা বলে যে ওই নারী মন্দির চত্বরে একটি শুকনো কুয়োয় পড়ে গিয়েছিলেন। তারাই উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছেন। নির্যাতিতার স্বামী জানিয়েছেন তখনও তার স্ত্রী বেঁচে ছিলেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি। সংবাদ মাধ্যমকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলছিলেন, 5 बजे जो वहाँ गई थी मंदिर पर, और मंदिर पर जाकर जब पहुँच गई वहाँ जाकर तो जिनने रात बस जाने जो किया सो किया। ধর্ষিতার স্বামীর কথায় রবিবার বিকেল 5টা নাগাদ তার স্ত্রী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পুরোহিতরা রাত পর্যন্ত যা করেছে সে তো বোঝাই যাচ্ছে। প্রায় রাত 12টা নাগাদ পুরোহিত এবং তার 2 সঙ্গী বাড়ির সামনে তার স্ত্রীকে ফেলে দিয়ে চলে যায়। সেই সময় তার শাড়ি রক্তে ভেসে যাচ্ছিল। স্ত্রীর কাছ থেকে কিছু জানা সম্ভব হয়নি তখন। শরীরের সব রক্তই বোধহয় বেরিয়ে গিয়েছিল, জানাচ্ছিলেন ধর্ষিতা নারীর স্বামী। তার আরও অভিযোগ যে স্থানীয় থানা বিষয়টিতে প্রথমে কোনো গুরুত্বই দেয়নি। সোমবার মাত্র একবার কোনো মতে তার বাড়ির সামনে যেখানে তার স্ত্রীকে ফেলে গিয়েছিল ওই পুরোহিত, সেই জায়গাটি দেখে চলে যায় পুলিশ। মঙ্গলবার তাদের অভিযোগ নেয় পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতেই ওই মন্দিরের পুরোহিত সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বদায়ুঁর সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট संकल्प शर्मा। लगभग 50 वर्षीय एक महिला की संदिग्ध परिस्थितियों में मृत्यु होने पर परिजनों की तहरीर के आधार पर और पोस्टमार्टम रिपोर्ट के आधार पर মিস্টার শর্মার কথায় প্রায় 50 বছর বয়সী এক নারীর সন্দেহজনক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও হত্যার মামলা রুজু হয়েছে। ওই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। এছাড়াও প্রাথমিক তদন্তে দেখা গেছে যে স্থানীয় থানার গাফিলতি ছিল। ওই থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে, জানাচ্ছিলেন সংকল্প শর্মা। 2012 সালের ডিসেম্বরে দিল্লিতে নির্ভয়া নামে পরিচিত যে ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় যেমনভাবে তার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বদায়ুঁর নির্যাতিতা নারীকেও একইভাবে অত্যাচার করা হয়েছে। ওই নারীর দেহের ময়নাতদন্তে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে মনে করছেন বদায়ুঁর চিফ মেডিকেল অফিসার यशपाल सिंह। जो टीयर्स हैं प्राइवेट पार्ट्स पर वो आए हैं और उसको फ्रैक्चर है, रिब का फ्रैक्चर है और उसके जो है एक মিস্টার সিং এর কথায় ওই নারীর যৌনাঙ্গে ক্ষত পাওয়া গেছে। এছাড়াও তার পাঁজরের হাড় এবং এক পা ভেঙে দেওয়া হয়েছে। যেসব চোট পাওয়া গেছে তা থেকে মনে হচ্ছে শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। এইসব চোট ও ক্ষতের কারণেই অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং ওই নারী শকে চলে গিয়েছিলেন, সেভাবেই তার মৃত্যু হয়েছে। ভিসেরা সংরক্ষণ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করতে। তবে মৃতদেহ দেখে মনে হয়েছে যে ধর্ষণই করা হয়েছে তাকে, জানাচ্ছিলেন চিফ মেডিকেল অফিসার यशपाल सिंह। উত্তরপ্রদেশের হাথরাসে দলিত সম্প্রদায়ের এক তরুণীকে গণধর্ষণ করা হয় মাস 3 আগে। দিল্লির এক হাসপাতালে কয়েক সপ্তাহ চিকিৎসার পরে ওই তরুণীর মৃত্যু হয় এবং পুলিশ তার পরিবারের সম্মতি না নিয়ে মাঝরাতেই তার মৃতদেহ জ্বালিয়ে দেয়। ওই ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন হয়েছিল। সেই একই রাজ্যে 3 মাসের মধ্যে আবারও এক নারীর ওপরে নৃশংস অত্যাচার চালিয়ে হত্যা করা হলো। অমিতাভ ভট্টশালী। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে বিবিসি বাংলার 2টি রেডিও অনুষ্ঠান শর্টওয়েভেও এখন শোনা যাচ্ছে। বাংলাদেশ সময়ে সন্ধ্যে 7:30 আর ভারতীয় সময় 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টসে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময়ে রাত 10:30 এবং ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টসে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। এবারে সামাজিক মাধ্যমে আজ বাংলাদেশের যে সমস্ত ঘটনা খবর সবচেয়ে বেশি ট্রেন্ডিং ছিল তার খবর জানাচ্ছেন আফরোজা নীলা। ধন্যবাদ পুলক। সোশ্যাল মিডিয়ায় আজ যেসব বিষয়ে আলোচনায় আছে সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা। সঙ্গে আছি আমি নাগিব বাহার।
বৌভাতের খাবারের অনুষ্ঠানে মাংস কম থাকায় সংঘর্ষ, এই খবরটি আজ সবচেয়ে ট্রেন্ডিং। ঘটনাটি বরিশালের। গতকাল দুপুরের এই অনুষ্ঠানে খাবার টেবিলে কনে পক্ষের অতিথিরা অভিযোগ তোলেন তাদের মাংস কম দেওয়া হয়েছে। এ নিয়ে তর্কাতর্কি বেঁধে যায় কনে পক্ষের আর বর পক্ষের লোকজনের মধ্যে। তর্করূপ নেয় হাতাহাতিতে, সেটা পরে পরিণত হয় সংঘর্ষে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ফেলেছে। খবরটি নিয়ে সালমা তাপসী বিবিসি বাংলার ফেসবুক পাতায় লিখেছেন, ব্যাপারটা সত্যিই দুঃখজনক। আসলে মানুষের নৈতিক অধপতন হলে যা হয়। শাকিল আহমেদ লিখেছেন, এটা পুরো বাংলাদেশেরই চিত্র। এই বিয়েকালীন ও পরবর্তী অনুষ্ঠানে বড় কনেপক্ষ একে অন্যকে ছোট করে দেখানোর প্রবণতা এদেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে একটা রেওয়াজে পরিণত হয়েছে এটা। আলমগীর শিমুল লিখেছেন, মানুষ দিন দিন অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে। অন্যদিকে জাহাঙ্গীর হোসেনের মন্তব্য, এই ঘটনার খোঁটা সারা জীবন নতুন বউটিকে সহ্য করতে হবে। শেষ পর্যন্ত সম্পর্কটা টিকবে কিনা সেটাও একটা প্রশ্ন। জামাল উদ্দিন দুলাল লিখেছেন, শত শত লোক নিয়ে বিয়ের দাওয়াত খাওয়ানোর পক্ষে আমি না। কারণ কিছু মানুষ এরকম দাওয়াত খাইতে যায় শুধু ঝামেলা করার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে শত শত মানুষ খাওয়ালেন, অথচ একটা সিজার করার সময় এক ব্যাগ রক্ত খুঁজে পাওয়া যায় না কারো কাছ থেকে। এদিকে আরেকটি ভিডিও কিন্তু বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি সড়ক দুর্ঘটনার ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একটা মোটরসাইকেলকে ফেলে দিয়ে চলে যাচ্ছে একটি ট্রাক। মোটরসাইকেলে থাকা একজন আরোহী ছিটকে পড়ে যাচ্ছেন। বিভিন্ন খবরে জানা যাচ্ছে পড়ে যাওয়া ওই আরোহী ছিলেন ছোট পর্দার অভিনেত্রী আশা চৌধুরী। মোটরসাইকেল চালক বেঁচে গেলেও অভিনেত্রী আশার মৃত্যু হয় ঘটনাস্থলে, এমনটি বলা হচ্ছে বিভিন্ন খবরে। খুবই দুঃখজনক একটা ঘটনা। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি আমাদের দেশের প্রায় প্রতিদিনেরই চিত্র। তবে এই ভিডিওটি ভাইরাল হবার পর অনেকেই নানান প্রশ্ন তুলছেন এই নিয়ে। যেমন রিমা নামে একজন ফেসবুকে লিখেছেন, বাইক চালকের তো কিছু হলো না, শুধুমাত্র আশা কেন মরবে? অন্তত বাইক চালক আহত হতে পারত। তাহলে কি এটা পরিকল্পিত? এ নিয়ে এসএমকে ইশতিয়াক মন্তব্য করেছেন, অ্যাক্সিডেন্টের পর রাস্তায় পড়ে থাকা আশার দিকে বাইক চালকের নির্বিকার এগিয়ে যাওয়া অবশ্যই সন্দেহজনক। অনেকেই কিন্তু এরকম সন্দেহ পোষণ করে মন্তব্য করেছেন। ঠিক বলেছেন নাগিব। বাংলাদেশের সড়ক দুর্ঘটনার কারণে যে অনেক পরিবার তার পরিজন হারিয়েছে, সেই মন্তব্য করছেন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। মিথিলা জাহান যেমন লিখেছেন, দুর্ঘটনার মৃত্যু খুব যন্ত্রণার, বিষাদের। হৃদয় লিখেছেন, এরকম প্রতিদিন মানুষ মারা যায়, সেলিব্রিটি হলে খবর হয়, নয়তো না। আর রুমানা ইয়াসমিন আখি লিখেছেন, তারপরও নিরাপদ সড়ক হবে না বাংলাদেশে। এদিকে ভারতে স্কুল খোলার আগে সব শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদের টিকা দেওয়ার উদ্যোগের খবরটিও বেশ শেয়ার হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের প্রধানকে উদ্ধৃত করে এনডিটিভি সহ কয়েকটি ভারতীয় গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, ব্রিটেনে স্কুল খোলার পর সংক্রমণ ছড়িয়েছে। সেই ঝুঁকি ভারত সরকার নিতে চায় না, তাই স্কুল খোলার আগেই টিকা দিতে হবে, কমিউনিটি সংক্রমণ যেন না ঘটে। এই ধরনের সব মতামত আছে প্রতিবেদনে। এই খবরটি নিয়ে মোহাম্মদ দেলোয়ার হোসেন লিখেছেন, অবশ্যই যুক্তিসম্মত, ভ্যাকসিন কতটা কার্যকর তাও নিশ্চিত করে দিলে ভালো হবে। আর মোহাম্মদ আরিফুর রহমানের প্রশ্ন, বাংলাদেশে নাকি 18 বছরের কম বয়সীদের করোনা ভ্যাকসিন লাগবে না, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা 18 বছরের নিচে তাদেরকে কেন স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা হচ্ছে? যেখানে ইউরোপ আমেরিকাতে সব বয়সী লোকদের ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে, সেখানে বাংলাদেশ কেন এই ধরনের ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে? এরকম নানান মন্তব্য আছে এই খবরটি নিয়ে। আর টেস্ট র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের নিচে বাংলাদেশ, এই খবরটিও আছে আলোচনায়। খবরটি নিয়ে রুদ্রনীল আবির সব্যসাচীর মন্তব্য, আমাদের ক্রিকেট বোর্ডে যারা থাকেন তাদের অদূরদর্শী প্ল্যান ও খেলোয়াড়দের অযাচিতভাবে মূল্যায়ন করা হয়, সেখানে পিছিয়ে পড়াটা স্বাভাবিক মনে করি। আর মোহাম্মদ সোহেল রানা লিখেছেন, ভৌগোলিক কারণে পিছিয়েছে বাংলাদেশ। গাজী মিজানুর রহমান লিখেছেন, বলতে গেলে বাংলাদেশ 2020 সালে টেস্ট ম্যাচ খেলতে পারেনি করোনা সংকটে। সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ আছে বাংলাদেশের, আমরা এত অল্পতে হতাশ হতে চাই না। এরকম নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এসবই ছিল আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে সিনেটের 2টি আসনের নির্বাচনের একটিতে ডেমোক্র্যাট প্রার্থী বিজয়ী বলে পূর্বাভাস, অন্যটিতেও ডেমোক্র্যাট প্রার্থী এগিয়ে। বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোকে ঘিরে কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে যাচ্ছে